আপনারা শুনছেন আজকের চৈত্রী অডিওর বিশেষ গল্প স্বাগত পাঠকের কলমে এমন তো কথা ছিল না। তুই কি জীবনে একটুকুও পাল্টাবি না? ময়লা হয়ে আসা শাড়ির আঁচলের চোখের জল মুছতে মুছতে কথাটা বলল টগরি। বলায় তখনও মদের নেশায় তুলছে। কথাটা কিছুতেই কানে ঢুকছে না তার। ঠিক যেন টাল সামলে দাঁড়ানোর ক্ষমতাই নেই ওর। অস্পষ্ট ভাঙা ভাঙা নেশা ধরা কণ্ঠে বলল, যা তো শালি ফোট আমার সামনে থেকে। সেই কোন ছোট্ট বেলা থেকে ওদের প্রেম। ওরা একসাথে পুতুল খেলতো, স্কুলে যেত, একসাথে আম কুড়িয়ে মাখা করে খেত, আর পুজোর সময় নতুন জামা পরে দুইজনে মণ্ডপে মণ্ডপে হাত ধরে ঘুরে বেড়াতো। আর যখন টগরির বাবা মদের নেশায় এসে ওর মাকে মারধর করত, ভয়ে ঘরের দেওয়ালে সেঁধিয়ে যেত টগরি। তখন বলায় ওর হাত ধরে নিয়ে বস্তির সেই দূরের রেল লাইনে নিয়ে যেত ওকে ট্রেন দেখাতে। ছোট থেকে বড় হয়ে যাওয়ার কত স্মৃতি ওদের জড়ানো। ছেলেবেলার বন্ধুত্ব যৌবনে প্রেমের রূপ নিল। দুই ছেলে মেয়ের মা বাবা, পাড়া প্রতিবেশী সবাই জানতো সে কথা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওদের ছোটবেলার স্বপ্নগুলো কেমন যেন বদলে যেতে থাকলো। মাতাল স্বামী মার খেতে খেতে একদিন টগরির আর তার ছোট্ট ভাইকে রেখে ওর মা পরলোক গমন করল। মাতাল বাবার কাছ থেকে সংসার খরচের কোনো টাকাই সারা জীবনে ওরা চোখে দেখেনি টগরি। মা কাজ করে এতদিন ছেলে মেয়েদের খাইয়ে বাঁচিয়ে রেখেছিল। তাই অজ্ঞাত পিছুটান ওই ছোট্ট ভাইটার দায়িত্ব নিতে বছর 22-এর টগরি লোকের বাড়ি ঝিকিরি কাজ করা শুরু করলো। স্কুলের ওই প্রথম শ্রেণী অবধিই তার পড়াশোনা। তারপর আর স্কুল বা বই কোনোটারই মুখ দেখেনি টগরি। কিন্তু ভাইকে সে মানুষ করবে, তাই তো দিনরাত এক করে মুখে রক্ত তুলে খেটে চলেছে সেই ভাইয়ের জন্য। নিজের ভাগে দুবেলা বাসি ভাত আর পোড়া রুটি ছাড়া কিছুই রাখেনি। শুধু মাঝে মাঝে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে একটা ছোট্ট ঘর বাঁধার স্বপ্ন সে দেখে। কিন্তু সময়ের কি পরিহাস, সেটাও কেমন যেন ভেঙে পড়েছে। যৌবনে পা দেওয়ার সাথে সাথে বলাই কেমন যেন বদলে যেতে শুরু করলো। খারাপ ছেলেদের সঙ্গ ধরে, মদ গাঁজা চরস সব কিছুই যেন তাকে গিলছে। না আছে নিজের মা বাবার চিন্তা, না টগরির। কতবার কত করে বোঝালো টগরি, কিন্তু সে বোঝবার ছেলে নয়। টগরি বলায়ের হাতে পায়ে অবধি ধরেছে, কিন্তু মদের নেশা থাকলে বলাই কাউকে চেনে না। কিন্তু নেশা কেটে গেলে সে অন্য মানুষ। ওই বস্তির ওই ছেলের মতো একটা হীরের টুকরো ছেলে নেই। সারাদিন রাজমিস্ত্রির জোগাড়ের কাজ, সেটা না থাকলে দোকানের মাল টানার কাজ, সব কিছুই সে করে। মা বাবা টগরি পাড়াপড়শি সকলের কথা মাথা নিচু করে বাধ্য ছেলের মতো শোনে সে। কিন্তু সন্ধে হলেই সারাদিনের উপার্জনের সব টাকায় মদের দোকানে ঢেলে দেয় বলায়। এমন নয় সে টগরিকে ভালোবাসে না, হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসে। তাকে নিয়ে সে সংসার বাঁধতে চায়, কিন্তু কি করবে, সে যে নেশা ছাড়তে পারে না। চেষ্টা করেনি এমন তা নয়, কিন্তু কিছুতেই পারছে না সে। আমাকে ওই পাঁচুদাস 50,000 টাকা দেবে বলেছে। এত টাকা কোনোদিন একসাথে চোখে দেখেছিস তুই? মদের নেশায় টলতে টলতে কথাগুলো টগরিকে বলল ওর বাবা। মুখ ঝামটা দিয়ে টগরি উত্তর দিল, দেখিনি আর দেখতেও চায় না। হ্যাঁ রে শালি, তা দেখতে চাইবি কেন? তোর নগর তোকে এত টাকা কারি কারি এনে দেবে। তুই কি ভাবছিস ওই বলাই তোকে বিয়ে করবে? কোনোদিন করবে না। টগরি এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলল, করবে কি করবে না সেটা দেখে নিও, কিন্তু আমি মরে গেলেও ওই মাতাল পাঁচু দাসকে বিয়ে করব না। হ্যাঁ মাতাল, তোর বলায় যে কত ধোয়া তুলসী পাতা সে সকলের জানা আছে। হ্যাঁ ও ধোয়া তুলসী পাতা নয় জানি, তবে একদিন সব নেশা ছেড়ে দেবে ও। আর যাই হোক, ও বেঈমান নয়, ও আমাকে ভালোবাসে। কিছুক্ষণ চুপ করে বসে থাকে টগরির বাবা। ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি খেলে গেল টগরির বাবা হরেন মণ্ডপের ঠোঁটের কোণে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে টগরির বাবা হঠাৎ হেসে উঠল। সে বলল, ভালোবাসে, কচু ভালোবাসে তোকে। জিজ্ঞেস করিস তো, বলায়
গত পরশুদিন সারা রাত সে কোথায় ছিল? কথাটা শুনে রান্না থামিয়ে টগরি ওর বাবার দিকে তাকিয়ে বলল, কোথায় ছিল? মাঘি পাড়ায়। কথাটা শুনে বুকের ভেতরটা ধড়াস করে উঠল টগরির। ওই নোংরা পাড়ায় বলায় যেতে পারে সেটা কোনোদিন ভাবতেই পারেনি টগরি। ওটা তো দেহ ব্যবসার আখড়া। কতবার ওই পাড়ার পাশ দিয়ে টগরিকে কাজের বাড়ি পৌঁছতে গিয়ে বলায় নিজের নাক সিটকে বলেছে, ওই জায়গাটা দেখলে আমার বড় ভয় করে, ঘেন্না করে। উফ, আজ সে কি না, না না, এটা হতে পারে না। ওর বাপ মিথ্যে বলছে, বলায়ের নামে ওর কানে বিষ ঢালছে যাতে টাকা নিয়ে ওকে পাঁচু দাসের সাথে বিয়ে দিতে পারে। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে কখন যে এক ফোঁটা জল জমেছে সেটা টেরই পায়নি টগরি। বাবার দিকে তাকিয়ে রক্ত চক্ষু নিয়ে টগরি বলল, আমি বিশ্বাস করি না তোমার এই মিথ্যে কথা। যা যা, বিশ্বাস করিস না তো গিয়ে জিজ্ঞেস কর তোর ওই নগরকে। এক বাপের বেটা হলে সে সত্যি কথা বলবে। একটুকুও সময় নষ্ট না করে টগরি ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। আশেপাশে খোঁজাখুঁজি করে সে বলাইকে কোথাও খুঁজে পেল না। শেষে পাড়ার মুদি দোকানের লালটুকে জিজ্ঞেস করে জানতে পারলো আজ সে রেলগেটের ওই পারের রাজমিস্ত্রির জোগাড়ের কাজে লেগেছে। তপ্ত দুপুরে খালি পায়ে গরম পিচের রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছে একটি মেয়ে। তার বুকের মাঝে এক ঝড় উঠেছে। সেই ঝড়ের শেষে তার স্বপ্নের ঘর থাকবে কি ভেঙে পড়বে সে নিজেও জানে না। কিরে, এই ভর দুপুরে তুই এখানে? আর জানলি কি করে আমি এখানে কাজে এসেছি? বেশ উদ্বিগ্ন হয়ে কথাটা জিজ্ঞেস করলো বলায়। লালটু বলেছে আমায়। উত্তরটা দিয়েই নিজেকে সামলে রাখতে না পেরে কেঁদেই ফেলল টগরি। বলায় ওকে শান্ত করে একটা গাছের ছায়াতে এনে বলল, কি হয়েছে বলতো? এইভাবে কাঁদছিস কেন? বাড়িতে কি কোনো বিপদ হয়েছে বুঝি? পরশু রাতে তুই কোথায় ছিলি? হঠাৎ করে এমন প্রশ্ন বলায় শুনে একটু থমথমে হয়ে গিয়েছিল। তারপর নিজেকে সামলে বলল, কোথায় আবার থাকব, নিজের বাড়িতেই ছিলাম। বলায়ের হাতটা নিজের মাথায় রেখে টগরি বলল, আমার দিব্যি খেয়ে বল। নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে বলল, কেন তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, হচ্ছে না। আমার দিব্যি খেয়েই তোকে বলতে হবে আজ। তুই এমন করছিস যেন কিছুই জানিস না। রোজ রাতে মদ খেয়ে আমি অনেক রাতে বাড়ি ফিরি। আর মদ পেটে বেশি পড়লে আমার হুঁশ থাকে না, হয়তো মাঠে ঘাটে পড়ে থাকি। পরশু রাত কেন, এমন অনেক রাত কেটেছে। আমি অন্য কোনো রাতের কথা জানতে চাই না, তুই পরশু রাতের কথা বল। এবার বলাই একটু রেগে গিয়েই বলল, সব কথার উত্তর তোকে দিতে হবে এমন কোনো কথা নেই। আমি তোর কাছ থেকে মাথা বন্ধক নিয়ে রাখিনি। আবেগ, রাগে, দুঃখে টগরি মাথার শিরা ফুলে উঠেছে। চোখ দুটো লাল টকটকে হয়ে জল গড়িয়ে পড়ছে। ওর এমন রূপ আগে কোনোদিন দেখেনি বলায়। আগে কতই না ঝগড়া হয়েছে ওদের। তবে কি টগরি জেনে গেল পরশু রাতের কথা? কিন্তু ভাবতে ভাবতে একটা সাপটে চড় এসে পড়ল বলায়ের গালে। সজোরে চড়টা মেরে টগরি বলল, তুই মাতাল ছিলি, গাঁজাখোর ছিলি, আমি তাও তোকে মেনে নিয়েছিলাম। সেই ছোট্টবেলা থেকে আমি তোকে ভালোবেসে এসেছি। আজ অবধি শুধু ভেবেছি কি করে তোকে নিয়ে একটা ছোট্ট সংসার বাঁধব। নিজের বাপকে দেখেছি মদ খেয়ে সারা জীবন আমার মায়ের ওপর অত্যাচার করে গেল। আর মার খেতে খেতে মাটা একদিন মরেই গেল। আমি আর ছোট্ট ভাই অনাথ হলাম। এখন লোকের বাড়ি ঝিগিরি করে বেঁচে আছি। তুই তো সবটা নিজের চোখে দেখেছিস। আমি চাইতাম না মায়ের সাথে যা ঘটেছে এই একই ব্যাপার আমার সাথে ঘটুক। তাই বারবার তোকে বলতাম মদ ছাড়, নেশা করিস না। কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না। তবুও আমি তোর পাশে থেকে গিয়েছি। আজ পর্যন্ত তুই ছাড়া অন্য কোনো পুরুষের কথা মনে আনিনি আমি। আর সেই তুই কিনা শেষে মাগি পাড়ায় গেলি। একবার বলতেই পারতিস তোর শরীরের এত খিদে। নিজের সারা জীবন যখন তোর নামেই করে দিয়েছি, এই শরীরটাকেও নয় দিতাম। শেষের কথাটা বলাইকে খুব আঘাত করল। সে বলল, ছি টগর, তোর মুখে আর কোনোদিন আমার এই নাম নিবি না। আমি তোকে ঘেন্না করি। টগর, বিশ্বাস কর, আমি শুধু একবার শুনতে চাই তুই ওই পাড়ায় গিয়েছিলি। কথাটা সত্যি না মিথ্যে?
আমাকে একবার বুঝিয়ে বলার সুযোগ দে। রাগে দুঃখে চেঁচিয়ে উঠল টগরী। হ্যাঁ কি না, মাথা নিচু করে বলল হ্যাঁ। কিন্তু থাক, এর থেকে বেশি আর কিছু শোনার বা বলার নেই আমার। আমার এতদিনের বিশ্বাস ভালোবাসা সব শেষ। আজকের পর থেকে আমি তোর জন্য মরেই গেলাম। টগর শোন, একবার কথাটা শোন আমার। আর একটাও কথা না বাড়িয়ে সেখান থেকে ছুটে চলে গেল টগর। এইবার হঠাৎ যেন বলাইয়ের মাথাটা গরম হয়ে গেল। কোনো অপরাধ ছাড়াই এইভাবে তার প্রেমিকা তাকে সন্দেহ করেছে। একবার বলে বোঝানোর সুযোগটাও অবধি দিল না সে। সে যেটা করেনি সেটার অপবাদ নিতে হলো। তাই রাগে অভিমানে সেও চিৎকার করে বলল, যা চলে যা, আমার কাউকে দরকার নেই। বেশ করেছি আমি গেছি, আরও যাব, বারবার যাব। কথাটা কানে যেতেই একবার থমকে দাঁড়ালো টগরী। একবার ভেজা ভেজা চোখে ফিরে তাকিয়েছিল সে বলাইয়ের দিকে। সেই চোখ যে কি ছিল সেটা বলাই সেই মুহূর্তেই বুঝতে পারেনি। কিন্তু ওর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে উঠেছিল। সেই দিন রাতে বলাই আকণ্ঠভাবে গলা অবধি মদ খেল। চেষ্টা করলো সব ভুলে যাওয়ার। পরদিন সকাল থেকেই পাড়ার মুদির দোকানে অনেকক্ষণ বসেছিল একবার টগরকে দেখবে বলে। প্রতিদিন এই রাস্তা দিয়েই সে কাজে যায়, কিন্তু আজ বেলা গড়িয়ে গেল, একবারও তার দেখা পেল না। এইদিকে বলাইয়ের সাহস কুলোচ্ছে না সে টগরীদের বাড়ি যাওয়ার। এর মধ্যেই হঠাৎ লালটু এসে দাঁড়ালো ওর পাশে। সকাল সকাল মুখ চোখের অমন অবস্থা দেখে বলাইকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, সকাল সকাল কি গিলে বসে আছিস নাকি? লালটু বলাইয়ের ছোটবেলার বন্ধু, একদম ভাইয়ের মতো। একটা দোকানে কাজ করে, বড় ভালো ছেলে লালটু। বলাইয়ের মতোই একটা নেশাখোর ছেলের বন্ধু হলেও আজ পর্যন্ত কোনোদিনও একটা বিড়ি খেয়েও দেখেনি। বলাই পকেট থেকে একটা বিড়ি বের করে সেটা জ্বালিয়ে কালকে সব ঘটনা বলল লালটুকে। লালটু সব শুনে একটা কাঁচা খিস্তি দিল বলাইকে। হারামজাদা, তোকে নেশাখোর জানতাম এতদিন, কিন্তু তোর চরিত্রে যে এত নোংরা হয়েছে সেটা আমার ধারণা ছিল না। বেশ করেছে, টগরীর মতো ভালো মেয়ের যোগ্য তুই না। শালা, তোকে তো পদে লাথি মেরে চলে যাওয়া উচিত। ঠিক করেছে, তোর সাথে কথা বলেনি। এমনিতেই বলাইয়ের মুডটা ঘেঁটেছিল। সে রীতিমতো লালটুর ওপরে রেগে পাল্টা খিস্তি মেরে বলল, ধুর, তুই তো দেখছি টগরের মতোই পুরো কথাটাই শুনছিস না। কেন গেছিলাম ওই পাড়ায় সেটা শোন আগে। হ্যাঁ, যাওয়াটা আমার ভুল হয়েছে। নেশার ঘোরে না থাকলেও ওর সেই সীমানায় আমি পা রাখতাম না। সেটা তুইও জানিস আর টগরও জানে। লালটু এবার একটু শান্ত হয়ে ওর পাশে বসলো। আর বলিস না, কাল বিশু মাল খেয়ে আমাকে বলল, চল একটা জায়গায় যাব, সেখানে আরো ভালো নেশার জিনিস আছে। আমি ভাবলাম নিশ্চয়ই গাঁজা টাজা হবে। সেই ভেবে ওর বাইকের পেছনে বসে গেলাম। গিয়ে দেখি সেই নিষিদ্ধ পল্লী। আমি তো নানা করছি, বিশু আমাকে টেনে নিয়ে গেল। ওর যাতায়াত ছিল ওইখানে জানতাম। তারপর বাইকটা দাঁড় করিয়ে ও একটা ঘরে ঢুকে গেল। আমাকে বলল, তুইও যা কোথাও একটা ঢুকে। নেশার ঘরে সে বাইক লক করতে ভুলে গিয়েছে। আমি সেটা ওইখানে রেখে যেতেও পারছি না, আর ওকে ডাকলেও কোনো সাড়া নেই। আমি এই দিকে বাইক চালাতেও পারি না। আর নেশাটাও এমন হয়েছিল যে হেঁটে বাড়ি ফেরার অবস্থাও ছিলাম না। তাই ভাবলাম কিছুক্ষণ বাইরে বাইকের কাছে দাঁড়ায়। রাত তখন অনেক। ওইখানে একটা বন্ধ দোকানের বাইরে বসে থাকলাম। কিন্তু কখন যে আমার চোখ বুজে এলো, আমি ঘুমিয়ে পড়লাম, টেরও পাইনি। সকালে নেশা কেটে ঘুম ভাঙতেই উঠে পালালাম। বাইক থাকলো সেখানে। ওই পাড়া থেকে বেরোনোর সময় সামনে পড়লো টগরের বাপটা। শালা, বুঝতে পারিনি এইভাবে লাগবে কথাটা। সব শুনে লালটু বলল, দেখলি তো মদ মানুষের কত ক্ষতি করে। সেদিন যদি নেশায় না থাকতিস তবে সেই নোংরা জায়গায় পা রাখতে হতো না। মাথা নিচু করে অনুশোচনায় সুরে বলল, হ্যাঁ রে, এই নেশাই আমাকে কোথায় যে নিয়ে যাচ্ছে সেটাই জানি না। ছেড়ে দে ভাই, এইসব ছেড়ে দে। বিশ্বাস কর ভাই, অনেক চেষ্টা করি কিন্তু পারি না। সবই বুঝলাম,
তবে অন্য কারো মুখে শোনার আগে তোর উচিত ছিল এই ঘটনাটা ওকে বলা। হ্যাঁ, একবার ভেবেছিলাম বলবো, কিন্তু সাহস হয়নি। যদি আমাকে ভুল বোঝে, সেই ভয়ে বলিনি। যদি বিশ্বাস না করে, এটাই তো তোদের মতো ছেলেদের ভুল। মেয়েদের মন বুঝিস না। মেয়েরা সব সহ্য করে নিতে পারে, কিন্তু প্রতারণা বা মিথ্যে নয়। তুই যদি সেদিন নেশার ঘোরে কারো সাথে শুয়ে আসতিস, আর নিজের ভুলটা বুঝে যদি টগরের কাছে সত্যিটা স্বীকার করতিস, ও তোকে ক্ষমা করে দিত। হয়তো সাময়িক রাগ অভিমান দেখাতো, তবে ক্ষমা করে দিত। এতদিনে কম ঝগড়া তো হলো না তোদের, আর প্রতিবার ভুল তোরই ছিল। কিন্তু টগর তোকে ক্ষমা করে দিয়েছে বারংবার। শোন ভাই, মেয়েদের মতো অমন নিঃস্বার্থ ভালোবাসতে গেলে অনেক বড় হৃদয় লাগে। সেই হৃদয় আমাদের ছেলেদের থাকে না। বন্ধুকে সান্ত্বনা দিয়ে বাড়ির পথে ফেরার সময় লালটু বলল, পারলে মেয়েটাকে জানিয়ে দিস, আর চিন্তা করিস না, রাগ ভাঙলে টগরি আবার আসতে বাধ্য হবে। তুই খুব ভাগ্যবান, অমন একটা মেয়েকে পেয়েছিস। আঁকলে রাখতে শেখ। আজ প্রায় সপ্তাহখানেক হলো টগরিকে দেখেনি বলা। সে আজকাল ঘর থেকে বের হয় না। স্কুলে যাওয়ার পথে ওর ভাইকে ডেকে জিজ্ঞেস করে বলায়। জেনেছে টগর সব কাজ ছেড়ে দিয়েছে, এখন নাকি ঘরেই থাকে আর সারাদিন কাঁদে। বলায় বুঝতে পারলো সে যে কত বড় আঘাত দিয়েছে টগরকে। তার ভাইকে বলে পাঠিয়েছিল একবার দেখা করার জন্য, কিন্তু টগর দেখা করেনি। এইভাবে কেটে গেল প্রায় 2 সপ্তাহ। বলায় এবার কেমন যেন পাগল হয়ে উঠেছে। এবার যেন টগরের ওপর রাগটা ওর বেড়েই চলেছে। আজ সে খুব বাজে রকম নেশা করে আছে শ্মশান ঘাটে। পড়ে আছে শ্মশান ঘাটে। লালটু এসে খুঁজে পেল তাকে। বলায়, এই বলায়, বলায়, এই বলায় 2-3বার ডাকার পর হুঁশ এলো বলায়ের। লালটু বলল, ওঠ ভাই, বাড়ি চল। নেশার ঘরে বলায় কোনো রকমে উঠে বসে লালটুকে জড়িয়ে ধরে বলল, টগরকে একবার বুঝিয়ে বল না ভাই, আমি খারাপ ছেলে না। আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না। একবার আমাকে ওর কাছে নিয়ে চল। ওকে একবার আমি সব বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বাড়ি চল আগে। আজ আমি ওর বাড়ি যাব। আজ কতদিন হলো দেখা করে না, ফোনটাও সুইচ অফ করে রেখেছে, একবার কথাও বলে না। আজ আমি যাব ওর বাড়ি। নেশার ঘোরে কেমন যেন পাগলের মতো করতে শুরু করলো বলায়। ওকে যেন আটকে রাখা বড় দায় হয়ে পড়েছে। লালটু কোনোভাবেই ওকে শান্ত করতে পারছে না। বলায় আজ পণ করেছে যে সে একবার হলেও টগরিদের বাড়ি যাবে, টগরির সঙ্গে দেখা করবে। অনেক চেষ্টা করেও যখন বলাইকে শান্ত করা গেল না, তখন লালটু বাধ্য হয়ে সত্যি কথাটা বলে দিল। ভাই, আজ ওদের বাড়ি যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আজ যাই হয়ে যাক, আমি আজ টগরকে দেখবই। লালটু এবার বলাইয়ের গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল, আজ টগরির বিয়ে, তুই যেতে পারবি না সেখানে। কথাটা শুনে বলাইয়ের পায়ের তলার মাটি সরে গেল। কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থাকে। এটা হতে পারে না, এটা হতে পারে না বলে ছুট লাগালো বলায়। কিন্তু মদের নেশা তখনও তাকে এমনভাবে গিলছে যে তার নিজের শরীরের ওপর আর কোনো কন্ট্রোল নেই। একটু দূরে যেতেই সে উল্টে পড়ে গেল রাস্তায়। সকালে যখন তার জ্ঞান ফিরল, তখন সর্বনাশ, যা হওয়ার হয়ে গেছে। তার টগর বিয়ে করে চলে গেছে সারা জীবনের জন্য। বিছানায় বসে মাথায় দুহাত দিয়ে চাপড়াতে লাগলো। ছেলের এই অবস্থা দেখে বলাইয়ের মা ঘরে এসে বলল, অমন করিস না বলায়, কি হবে এখন কেঁদে? নিজের দোষে তুই আজ সব হারালি। কিছুক্ষণ চুপ থেকে আঁচল দিয়ে চোখ মুছে মা বলল, যাওয়ার সময় একবার এসেছিল মেয়েটা আমাদের বাড়ি, তুই তখন ঘুমাচ্ছিলি। বললাম ডাকবো, বারণ করলো। দরজার পর্দা সরিয়ে তোকে একবার দেখলো, তারপর কাঁদতে কাঁদতে বাইরে এসে আমার হাত ধরে বলল, মাসি, আমাকে ক্ষমা করো তুমি। আমি বললাম, তুই কেন ক্ষমা চাইছিস রে মা? কপাল তো আমাদের খারাপ, তোর মতো মেয়েকে ঘরের বউ করতে পারলাম না। তারপর ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বলাই, মেয়েটা অনেক যন্ত্রণা নিয়ে গেছে রে। যাওয়ার সময় বারবার বলছে, মাসি বলাইকে বলো যেন আর নেশা না করে, পারলে ওর এই কথাটা রাখিস।
সেদিন সারাদিন একটা দানাও জল মুখে দেয়নি বলায়। কি করেই বা দেবে, তার পৃথিবীটা শূন্য হয়ে গেল। গতবার পুজোর সময় সপ্তমীতে ঠাকুর দেখতে গিয়ে ফটো স্টুডিওতে বলাই আর টগরি পাশাপাশি দাঁড়িয়ে একটা ছবি তুলেছিল। বলাইয়ের দেওয়া গোলাপি রঙের শাড়িটা পরেছিল টগরি। এক কপি ছবি আছে ওর কাছে, সেটাই হাতে নিয়ে বসে থাকলো সারাদিন বলাই। সেদিন থেকে সে মনে মনে প্রতিজ্ঞা করলো আর কোনোদিন মদ কিংবা কোনো নেশার জিনিস ছোবে না সে। তাতে কষ্ট হয়, আর সেই কষ্ট থেকে যদি মৃত্যু হয় তাতে সে সেটা মাথা পেতে নেবে। দেখতে দেখতে কেটে গেছে 3 মাস। আজকাল বলাইকে পাড়াতে দেখাই যায় না বিশেষ একটা। রাতে বাড়ি ফেরে, মাঝে মাঝে বেশিরভাগ সময় তার কাটে রেল লাইনের পাশের ওই শ্মশান ঘাটে। না না, সে নেশা করে পড়ে থাকে না, সেখানে মরা পোড়ানোর মানে ডোমের কাজ করে সে। এই কাজটা করতে তাকে সবাই বারণ করেছে, কিন্তু সে নিজের ইচ্ছেতেই এই কাজ করে। তার মতে এই শ্মশান হলো সব থেকে শান্তির জায়গা। কোনো মিথ্যের কারসাজি নেই, এইখানে নেই কোনো দুঃখ, সব শেষ এই চিতার আগুনে। সবাইকেই তো একদিন আসতে হবে এই ঠিকানা, তাই এটাই শান্তির জায়গা। এইখানেই এখনো অবধি কত মানুষকে সে পুড়তে দেখেছে, অনেক কিছুই সে শিখেছে প্রতিদিন। না আজ পাক্কা 3 মাস সে কোনো নেশার দ্রব্য ছুঁয়ে দেখেনি, তবে এই শান্তির মাঝে একটা নেশা করেছে সে, আর সেই নেশা নিয়েই সে সারা জীবন ডুবে থাকতে চায়, এই একাকিত্বের নেশায়। রাতে আজকাল আর তেমন ঘুম আসে না বলায়ের। শ্মশান ঘাটের পাশেই একটা ছোট্ট অফিস রুমে থাকে সে, সেখানেই ছোট্ট খাটিয়া পেতে শুয়ে থাকে বলায়। সারাদিন শান্ত পরিবেশে ঘুমিয়ে পড়ে, তাই রাতে আর ঘুম আসে না তার। 7 মাস ভাবতে ভাবতে রাত কাটে ওর। ওর ভাবনা চিন্তার দাঁড়ি টেনে শম্ভুদা ডাক দিল, এই বলাই, ঘুমাচ্ছিস নাকি রে? এত রাতে কি আবার কোনো শরীর এলো শান্তির খোঁজে? ভাবতে ভাবতে উঠে দরজা খুলে বলল, না দাদা, ঘুমাইনি, বলুন। আরে দেখ না, একটা বডি এসেছে, একটু তাড়াতাড়ি সাল্টে দে তো। সাথে কতজন আছে? পুরোহিত কাজ করেছে তো? ধুর শালা, কেউ নেই রে, খালি দুটো লোক এসেছে, সুসাইড কেস হবে হয়তো। সে কি পুলিশ কেস হয়েছে নিশ্চয়। অত জানি নে রে বাবু, শুধু এইটুকু জানি বাড়ির লোক বা আত্মীয় স্বজন বলে কেউ আসেনি, প্রতিবেশী 2জন লোক এসেছে দায়িত্ব পালন করে পালাবে। আচ্ছা চলো দেখি, আমি আসছি। এগিয়ে না গিয়ে ওইখানেই দাঁড়িয়ে শম্ভুদা বলল, একদম কচি মেয়ে রে, মুখটা দেখলেই বড্ড মায়াবী লাগে। কি যে হয়েছিল কেই জানে। বার্নিং প্লেসের কাছে বডিটা নামানো, সাদা কাপড়ে ঢাকা একটু দূরেই 3জন লোক দাঁড়িয়ে। বলাই এগিয়ে গিয়ে বলল, বাড়ির লোক কেউ আছেন কি? না দাদা, আমরা প্রতিবেশী। দেখছেন না 2জন এসেছি, আর সাথে ড্রাইভার। বডিটা তো নামানো যেত না, ওই আপনাদের লোকটা যদি সাহায্য না করতো। শম্ভুদাকে দেখিয়ে একজন বলল। বলাই লোকটিকে বলল, আচ্ছা আসুন, কিছু সইয়ের ব্যাপার আছে। লোকটি প্রায় বলাইয়ের হাত ধরে বলল, ওই লেখালেখির মধ্যে জড়াবেন না দাদা প্লিজ, মানবিকতার জন্য এসে কোনো কেসে ফাঁসতে চাই না আমরা। মানে? জানেন তো, এটা সুসাইড কেস। হ্যাঁ শুনলাম, কিন্তু পুলিশ কেস হয়নি, কোনো রকমে এইখানে এনেছি। বড্ড ভালো মেয়ে ছিল দাদা, যদি কেস হতো তাহলে ওই বডি পচে গলে পড়ে থাকতো, বেঁচে থাকতে তো শান্তি পেল না, মরেও যদি শান্তি পায়। বলা এবার বলল, এটা তো বেআইনি, আমরা যদি ফেঁসে যাই। না না, এ হবে না, আমি পারবো না। লোকটি এবার কাচুমাচু মুখে শম্ভুদার দিকে তাকালো। শম্ভু এবার আস্তে করে বলাইকে বলল, করে দে ভাই, আমি টাকা নিয়ে নিয়েছি, আর বডিটার হাতে গলায় সোনার জিনিস পেয়েছি, তাতে আমাদের হয়ে যাবে। কথাটা শুনে বলাইয়ের সারা শরীরটা জ্বলে গেল। পাশের লোকটি বলল, করে দিন না দাদা, অভাগী মেয়েটার শেষ কাজটা করিনি। শম্ভুদার কথা বাদ দিলেও এই লোকটিকে মোটেও খারাপ মনে হলো না বলাইয়ের। সে এবারে চুল্লির দিকে এগোতে এগোতে বলল, কি করে হলো এইসব? কি আর বলি দাদা, বড়ই ভালো মেয়ে, এই তো মাস 3 আগে বিয়ে হয়ে এলো আমাদের পাড়ায়,
ভারী মিষ্টি স্বভাব, সকলে কত আপন করে নিল। শুনেছিলাম মা মরা মেয়ে, নিজের সন্তানের মতো স্নেহ করতাম, দেখতে দেখতে আপন হলো। কিন্তু অমন ভালো মেয়ের স্বামীটা ছিল বিবাজে। মেয়েটাকে মারধর করত, সে ছিল দালাল। আমরা কেউ জানতাম না, পরে জানলাম এমনি সেমনি নয়, দেহ ব্যবসার দালাল। একদিন তাকে জোর করে সে তার নিজের স্ত্রীকে এই ব্যবসায় নামাতে চায়। কিন্তু এই মেয়ে তো অন্য ধাতুই গড়া, মার খেয়ে মরে যাবে কিন্তু নোংরা পথে যাবে না। রোজ রোজ অত্যাচার চালাতে থাকে। এমন চাপা মেয়ে ছিল, কাউকে কিছুই বলতো না। আর মনে হয় সহ্য করতে পারছিল না, তাই গলায় দড়ি দিয়ে শান্তি পেল। মেয়ের বাপটাকে খবর দিলাম, সেও দেখি একই কথা বলে, আমার কোনো মেয়ে নেই। আর এইদিকে ওর বর, সেও তো বেপাত্তা। আর পুলিশকে কি বলবো বলুন, ওই দালালটার পকেটে থাকে পুলিশ। আগের একটা বউ ছিল ওই হারামিটার, সেও ঠিক এইভাবেই চলে যায়। তখন বুঝতে পারিনি, তখন পুলিশ এসেও কোনো লাভ হয়নি, উল্টে মেয়ের বাড়ির লোকজনকে হেনস্থা হতে হয়েছে। আর কাটা ছেঁড়ার পর বডিটা পচে মর্গেই পচে যায়। কিন্তু এই মেয়েটার প্রতি এত মায়া পড়েছিল যে এর সাথে এমন হোক, সেটা আমরা পাড়ার কেউ চাইনি। তাই পাড়াপড়শিরা মিলে কোনো রকমে টাকা জোগাড় করে এনেছি অভাগীটাকে শেষ বিদায় দিতে। কথাগুলো শুনে বলাইয়ের খুব কষ্ট হলো। আগেও তো কত মরা পুড়িয়েছে সে। সব মৃত্যুর পেছনেই একটা দুঃখের গল্প থাকে, সেগুলো সে কোনোদিন শোনেনি। কিন্তু আজ এই গল্পটা শোনার পর কেমন যেন কান্না পাচ্ছে তার। কথা বলতে বলতে চুল্লি রেডি করে ফেললো বলায়। এবার বডিটা তুলে এনে রাখতেই হবে চুল্লিতে। ড্রাইভারটা মনে হয় কাছে ধারেই কোথাও গেছে। বডিটা তুলতে 4 জন লাগবে, বডির সঙ্গে আসা 2 জনকে আর শম্ভুদা। অপেক্ষা না করে বলায় এগিয়ে গিয়ে কাঁধে তুলল। শরীরটা কেমন যেন শিহরিত হলো ওর। আগে অনেক মরা পোড়ালেও কাঁধে তোলেনি একটাও, হয়তো এই জন্যই হলো। এই তো আর কয়েকটা মুহূর্ত, তারপরেই এই অভাগী মেয়েটার চিরশান্তি পাবে। চুল্লি ঢোকানোর আগে শম্ভুদা বলল, গায়ের শাড়িটা মনে হলো দামি, খুলে নিলে ভালো হতো না? সাদা ক্যাফেনে ঢাকা শরীরটা তখন যেন বলছে, ওই মানুষটা তোমার এত নিষ্ঠুর কেন? বলাই বলল, শম্ভুদা, আর কত নিচে নামবে? নিজেই তো বললে মেয়েটাকে দেখলে মায়া হয়। মদের নেশায় থাকা শম্ভুদা বলল, হ্যাঁ রে, সত্যিই হয়। দেখ, তোরও হবে, বলে মুখের ওপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিল। মৃত মেয়েটির মুখের দিকে নজর পড়তেই বলাই ধপ করে মাটিতে বসে পড়ল। একই দেখছে সে, টগরি। তার টগরি চিরনিদ্রায় ঘুমোচ্ছে। বলাইয়ের মুখ থেকে আত্মচিৎকার বেরিয়ে এলো, টগর, টগর। শম্ভুদা চমকে তাকালো বলাইয়ের দিকে। পেছনের লোকটি বলল, হ্যাঁ, ওর নামটা টগরি। কিন্তু আপনি জানলেন কি করে? বলাইয়ের কোনো কথা কানে গেল না। সে আঁচড়ে পড়ল মৃত টগরের ওপর। কান্নায় আকুলে বিকুলি হয়ে গেল সে। এ কী করলি টগরি? একবার তো আমাকে বলতে পারতিস তোর যন্ত্রণার কথা। হ্যাঁ, আমি তোকে নিয়ে আসতাম। ওরে টগর, তুই একবার কথা বল, একবার ফিরে আয়, দেখ তোর বলায় কত পাল্টে গেছে। ওরে টগর, তুই একবার কথা বল, একবার ফিরে আয়, দেখ তোর বলায় কত পাল্টে গেছে। হ্যাঁ রে, তোর মিতের জন্যই আমি দায়ী। আমি পারিনি নিজেকে বদলাতে, আর তাই তুই এভাবে চলে গেলি। এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না। আমরা একসাথে বাঁচবো, এটাই তো ছিল। কেন রে তুই এইভাবে চলে গেলি? না, বডিটা এখনো পড়ে আছে চুল্লিতে। দেওয়ার ক্ষমতা বা সাহস কোনোটাই হয়নি শম্ভুদার। শম্ভুদার হাত থেকে পড়ে গেল বডির গায়ে থাকা খুলে নেওয়া সোনার গয়না। লাশ দাহ করার টাকা ভদ্রলোকটি ফেরত নিয়ে শম্ভুদা বলল, দাদা, টাকাটা রাখুন, এটা গিয়ে গরিব বাচ্চাদের কিছু খাইয়ে দেবেন।
বা এই মেয়েটি একটা ছোট্ট ভাই আছে, তাকে দেবেন পারলে। এই অভাগী দাদা আজ তার শেষ কাজ করবে। বলেই চোখ মুছে শম্ভুদা চলে গেল। হ্যাঁ, টগরকে চোখে না দেখলেও তার কথা জানে সে। বলাই সব বলেছিল তাকে। এরপর পুরোহিত দেখা হলো। সমস্ত নিয়ম পালন করে বলাইয়ের হাতে মুখাগ্নি হলো। মুখাগ্নি করেই তবে টগরকে শেষ কাজ সম্পূর্ণ হলো। শোন বলাই, আমি যখন মরে যাব তুই আমার মুখাগ্নি করবি। চুপ কর তো, তোর শুধু ভুলভাল কথা। না রে, সত্যি বললাম। মরে গেলে ছেলে মেয়ের বাবা মায়ের মুখে আগুন দেয়, কিন্তু আমি চাই তুই আমার মুখে আগুন দিবি, তবেই আমি মুক্তি পাব। তোর আগে আমি মারা যাব, দেখিস। বররা আগে মরে, বউ বাঁচে। ধুর, এই দেখ, আমার বাপ বেঁচে আছে আর আমার মা কেমন চলে গেল। আমিও চলে যাব তোর আগে। না, আমি আগে যাব। বলাই, তুই অনেক বছর বাঁচবি, আমার সব আয়ু তোর লাগুক। তুই চুপ কর। উম, তুই চুপ কর, না হলে মার খাবি। ভোর আকাশে সূর্য ওঠার লাল শোভা ভেসে উঠল। মাটির ভাঁড়ে নিজের স্বপ্নের এক মুঠো ছাই নিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে আছে বলাই। মনের গভীর থেকে ভীষণ অভিমান একটা কথায় বারবার তার বলতে ইচ্ছে করছে। এমন তো কথা ছিল না, কেন চলে গেলি টগর? এইভাবেই যেন কত শত ভুল বোঝাবুঝিতেই কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রতিদিন হয়তো এইভাবেই কত শত টগর ও বলাইয়ের মতো সম্পর্ক চিতার আগুনে শেষ হচ্ছে প্রতিদিন। শুনছিলেন আপনারা স্বাগত পাঠকের কলমে এমন তো কথা ছিল না। আজকে আমাদের গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে মৃন্ময়, পোস্টার ডিজাইন এবং ভিডিও এডিটিং তন্ময় সাউ। এই গল্পটি আপনাদের শোনার জন্য আমাদের চৈত্রী অডিওর পক্ষ থেকে অনেক ভালোবাসা। সামনের সপ্তাহে আরও একটা প্রেমের গল্প নিয়ে আমরা ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।